Assalamu alaikum, dear children. I hope you are well by the grace of Almighty Allah. I came back to you with a new lesson, how to enlarge a sentence. It's a very important option in our study. একটা সেন্টেন্সকে কিভাবে বড় করতে হবে সেই বিষয়টাই আমরা আজকে শিখব। ছোট্ট একটা সেন্টেন্সকে খুব সহজে কিভাবে বড় করা যায় সেই কৌশলগুলো আমরা আজকে টেকনিক বা স্ট্র্যাটেজিগুলো আমরা শিখে নেব। আশা করি তোমরা আমার সাথে থাকবে। আর বন্ধুরা অবশ্যই till now who did not subscribe my channel, at once subscribe it so that you can get my video at the time of uploading. Okay, dear children, আমরা এখন শুরু করি আমাদের আজকের এই অপশনটা কিভাবে একটা সেন্টেন্সকে বড় করা যায় দেখে নিই। এনলার্জ অর এনহ্যান্স, বড় করা, অর্থাৎ একটা ছোট্ট সেন্টেন্সকে কিভাবে বড় করা যাবে। তো সেই কৌশলটা জানার জন্য আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে মডিফায়ার। আমার মডিফায়ারের ক্লাসটা তোমরা দেখে নিও বন্ধু, তারপরেও আমি একটু টাচ দিচ্ছি আজকে। মডিফায়ার ইজ নাথিং বাট আ ওয়ার্ড অর ফ্রেজ দ্যাট adds or supplies us the additional informations or extra informations about a noun in the sentence. এই হচ্ছে মডিফায়ারের কাজ। অর্থাৎ মডিফায়ার যা করে সেটা হচ্ছে, মডিফায়ার হচ্ছে একটা শব্দ বা শব্দগুচ্ছ যা কোনো নাউনকে মডিফাই করবে, নাউন সম্পর্কে আরও তথ্য দেবে। যেমন ছেলেটি কেমন ছেলে, হয়তো এ গুড বয়, এ বয় ইজ অনেস্ট বলা হতে পারে, এ বয় কেম হেয়ার হতে পারে। কিন্তু যদি বলা হয় এরকম, আমি ওইটাকে যদি অন্যভাবে ব্যবহার করি, অ্যান এডুকেটেড ম্যান কেম হেয়ার, এ ম্যান কেম হেয়ার না লিখে আমি বললাম অ্যান এডুকেটেড ম্যান কেম হেয়ার। তো এই মডিফায়ার দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে প্রি মডিফায়ার আর একটা পোস্ট মডিফায়ার। প্রি মডিফায়ার আমি যদি এইভাবে দেখাই বন্ধুরা, নাউন, আমরা যদি নাউনটাকে এখানে রেখে দেই তাহলে এর আগে যে শব্দগুলো যুক্ত হবে, যে পার্ট অফ স্পিচগুলো, সেগুলো হবে প্রি মডিফায়ার। আর এ পাশে যেটা যুক্ত হবে সেটা হবে পোস্ট মডিফায়ার, ডান পাশে পোস্ট মডিফায়ার। তাহলে এই নাউনকে প্রি মডিফায়ার অথবা পোস্ট মডিফায়ার, এই দুইটা জিনিস যোগ করে আমরা একটা সেন্টেন্সকে বড় করতে পারি। আর নাউনকে মডিফাই করে সাধারণত অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভ। ভার্বকেও আমরা মডিফাই করতে পারি। তো আমরা দেখে নিই এবারে কিভাবে এইগুলোকে মডিফাই করা যাবে, বড় করা যাবে সেন্টেন্সগুলোকে একটু দেখে নিই। অর্থাৎ এই যে আমরা মডিফায়ার এখানে দিয়েছি, এইটার অর্থই হচ্ছে যে মোর ইনফরমেশন। তার মানে নাউনের আগে কিছু অতিরিক্ত তথ্য যোগ করবে, আবার এই নাউন সম্পর্কে, তার মানে এইটা এই নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেবে। আবার এই পোস্ট মডিফায়ারের কাজটা কি, এটাও এই নাউন সম্পর্কেই কি করবে, মোর ইনফরমেশন দেবে, অ্যাডিশনাল তথ্য, মোর ইনফরমেশন যেটা আর কি, মোর ইনফরমেশন। এই হচ্ছে মূলত একটা সেন্টেন্সকে বড় করার জন্য এই দুইটা জিনিস আমাদের
জানতে হবে। তো এই দুইটা জিনিস আমরা আজকে শিখবো যে সেইগুলো কোন কোন অতিরিক্ত তথ্য একটা ওয়ার্ডের সাথে যুক্ত হয়ে সেন্টেন্স তৈরি করে। তো আমরা দেখে নিই এবার। আমি প্রথমেই যেটা তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে প্রি মডিফায়ার। এই প্রি মডিফায়ার আমরা কিভাবে ব্যবহার করে নাউন, প্রি মডিফায়ার আমরা আগেই বলেছি যে নাউনের পূর্বে বসবে। তো নাউনের পূর্বে বসে এই প্রি মডিফায়ার কীভাবে নাউনকে অতিরিক্ত তথ্য দান করে আমরা সেগুলো একটু দেখে নেব এক এক করে। তো আমরা প্রথমেই যেটা দেখব সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল আকারে। 1 নম্বর বন্ধুরা, প্রেজেন্ট পার্টিসিপল। তো প্রেজেন্ট পার্টিসিপলটা কি? প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে যা ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। তো ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যে অতিরিক্ত তথ্যটা দেবে সেটাই হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। তো আমরা যদি এরকম লিখি, সাধারণ অর্থে যদি লিখি যে a bird is a bird is here। একটা পাখি এখানে, তার মানে এখানে একটা পাখি আছে। এই পাখিটা কি? নাউন। আমরা বলেছি যে এই যে মডিফায়ারগুলো কাজ করবে কাদের? অতিরিক্ত তথ্য দেবে কার? নাউনের। যেহেতু প্রি মডিফায়ার এটার পূর্বে, নাউনের পূর্বে বসে সেগুলোকে মডিফাই করবে, অতিরিক্ত তথ্য দেবে, সেই জন্য আমি এই সেন্টেন্সটাকে যদি প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করি তাহলে আমরা এইভাবে বলি, a flying bird। এখানে আমরা বন্ধুরা কেম হেয়ার দিয়ে দিই, এ বার্ড কেম হেয়ার। এখন আমরা বলি এ ফ্লাইং বার্ড কেম হেয়ার। তাহলে আমরা দেখলাম যে পরের যে অংশটুকু, নাউনের পরের অংশটা আমরা কিন্তু অপরিবর্তিত রেখেছি। নাউনের পরের অংশ অপরিবর্তিত রেখে নাউনের পূর্বে একটা প্রেজেন্ট পার্টিসিপল ফ্লাই ভার্ব, তার সাথে আমরা আইএনজি যোগ করছি, অর্থাৎ V1 প্লাস আইএনজি ফর্ম। আমরা এটাকে বলছি প্রেজেন্ট পার্টিসিপল। অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে তাই যা একই সাথে কোনো ভার্বের কাজ করবে এবং অ্যাডজেক্টিভের কাজ করবে। তাহলে প্রেজেন্ট পার্টিসিপল সম্পর্কে আমরা জেনে নিলাম যে যা একই সাথে ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করে থাকে। কেমন পাখি এলো? এখানে একটা উড়ন্ত পাখি এলো। তাহলে এই যে উড়ন্ত পাখি, অর্থাৎ যে পাখিটা উড়ছিল সেটা এখানে এলো। তো এইটা প্রেজেন্ট পার্টিসিপল আমরা যুক্ত করলাম এখানে। তাহলে এরকম, যেমন আমি যদি এইভাবে না বলে সেন্টেন্সটাকে এইভাবে বলতাম, your face is nice to look at। তোমার মুখটা দেখতে খুব সুন্দর। অথবা যদি আমি বলতাম, এখানে এইটুকুর পরিবর্তে ব্যবহার করতে পারতাম ইওর ফেস ইজ লাইকড বাই অল।
ব্যবহার করতে পারতাম, এটা তোমার ইচ্ছা, তুমি সেন্টেন্সটাকে যত ইউ হ্যাভ টু মোর বিউটিফাই দ্য সেন্টেন্সেস ইউজিং মডিফায়ার, ইট মে বি প্রি মডিফায়ার অর পোস্ট মডিফায়ার। Your face. Now I'm going to use a present participle before face, noun. Face is a noun in the sentence. So আমরা এবারে ব্যবহার করছি কি, নাউনকে মডিফাই করবে এরকম একটা প্রেজেন্ট পার্টিসিপল। হোয়াটস দ্য প্রেজেন্ট পার্টিসিপল? Your smiling face is liked by all. Follow me. Smiling. Verb ing form. Verb with ing. It's a present participle. It acts as a verb and also an adjective. Your smiling face, তোমার হাস্যোজ্জ্বল মুখটা, হাসারত মুখটা সবার পছন্দ, ঠিক আছে? এখন আমরা এটা দ্বিতীয় নাম্বারটা দেখি। দ্বিতীয় নাম্বার রুলসটা আমরা দেখব পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল অর্থাৎ যেখানে একটা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অফ আ প্রিন্সিপাল ভার্ব, in this case not the principal verb is used after subject, after noun, because we are using the pre-modifier which is used before noun, that is called subject in the sentence. ওকে বন্ধুরা, আমরা দেখি এবার একটা ব্যবহার, যেমন a man helped me. একজন লোক আমাকে সাহায্য করেছে। তাহলে এই যে একজন লোক আমাকে সাহায্য করেছেন, এটা হচ্ছে নাউন। যেহেতু প্রি মডিফায়ার পূর্বে বসবে এবং বসবে পাস্ট পার্টিসিপল ফর্ম, আর পাস্ট পার্টিসিপল ফর্ম ইজ অলওয়েজ ইউজড অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ। তাহলে আমরা এটা কি করতে পারি, আমরা যদি সেন্টেন্সটাকে এভাবে না লিখে এভাবে লিখতাম যে an educated man, আমি এখানে এডুকেটেড না দিয়ে যদি বলতাম a learned man helped me. এখানে এই এডুকেটেড এখানে ব্যবহৃত হয়েছে পাস্ট পার্টিসিপল হিসেবে। দেখো, এডুকেট মানে শেখানো, এডুকেটেড অ্যাডজেক্টিভ হয়ে গেল একজন শিক্ষিত লোক, একজন জাননেওয়ালা লোক আমাকে সাহায্য করলেন। তাহলে এই যে এডুকেটেড, এটা হচ্ছে এই নাউনকে মডিফাই করছে, নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে। লোকটা কেমন শিক্ষিত, লোকটা কেমন জানাওয়ালা, নলেজ জ্ঞানী, ওয়াইজ। আমি বলতে পারতাম এ ওয়াইজ ম্যান, অথবা অ্যান ইলিটারেট পারসন কেম হেয়ার। এরকম আমরা পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে পারি। এবারে আমরা দেখব নাম্বার 3,
অ্যাডজেক্টিভ। আমরা একটা অ্যাডজেক্টিভ কিভাবে ব্যবহার করে সেন্টেন্সকে, ওই শব্দটাকে, নাউনটাকে বড় করতে পারি। যেমন আমি যদি বলি এ বয় succeeded, আমি এ বয় না দিয়ে দি বয় দিয়ে দিই, দি বয় ব্যবহার করি, succeeded in his life. Here boy is a noun. ছেলেটি তার জীবনে সফলতা অর্জন করেছে, প্রসপার্ড ইন লাইফ দিতে পারতাম আমরা। এখন যদি বলা হয় এই, এর আগে একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করব, তাহলে অ্যাডজেক্টিভটা কিভাবে ব্যবহার করবো আমরা দেখে নিই। দ্য এনার্জেটিক বয়, energetic boy succeeded in his life. তাহলে এই যে এনার্জেটিক, মনে জোর ছিল, প্রজ্ঞা ছিল, সেই প্রজ্ঞার কারণে এই ছেলেটি সফলতা অর্জন করেছে। এখন যে সফলতা অর্জন করেনি, আমি যদি বলতাম এখানে এভাবে, দ্য লেজি বয়, দ্য আইডল বয়, তাহলে আইডল বয়, অলস ছেলে, এ কিন্তু উন্নতি করতে পারে নাই। তাহলে আমরা এখানে কি বলতে পারি, দ্য লেজি বয়, এখানে আমরা ব্যবহার করতাম ক্যানট সাকসিড, ক্যানট সাকসিড ইন লাইফ। তাহলে এই ছেলেটা কেন সফলতা অর্জন করতে পারেনি বা পারবে না, কারণ সে অলস, সে লেজি। এই লেজিনেসের কারণেই, আইডলনেসের কারণেই সে কিন্তু সফলতা অর্জন করতে পারবে না। এবারে আশা করি বুঝতে পারছো। এবারে আমরা 4 নাম্বার অপশনে যাই। 4 নম্বরে আমি যে প্রিমডিফায়ারটা ব্যবহার করব সেটা হচ্ছে নাউন, অর্থাৎ একটা নাউনকে নাউন মডিফাই করবে। যদিও আমরা জানি যে একটা নাউনের পূর্বে যদি একাধিক নাউনও ব্যবহৃত হয়, তাহলে প্রত্যেকটার পূর্ববর্তী নাউন, অর্থাৎ অ্যান্টিসিডেন্ট যাকে বলি আমরা, এই পূর্ববর্তী নাউনগুলোও অ্যাডজেক্টিভ হয়ে যায়। তারপরেও আমরা দেখছি যে সেই নাউন কিভাবে ব্যবহৃত হয়। যদি আমি বলি আওয়ার, আমি একটু গ্যাপ রাখছি বন্ধুরা এখন, যাতে তোমাদের আরো বুঝতে সুবিধা হয়। আওয়ার টিম ইজ রেডি টু পার্টিসিপেট the coming World Cup. Coming ওয়ার্ল্ড কাপ, ক্রিকেট দিয়ে দিই আমরা এখানে, ক্রিকেট বা ফুটবল যাই হোক, যেটাই ব্যবহার করি কোনো সমস্যা হবে না, তোমরা এটা করতে পারবে।
তাহলে এখন আমি এই সেন্টেন্সটা এখানে ব্যবহার করেছি কি, 3টা নাউন। তাহলে আমরা এই নাউনের পূর্বে আরেকটা নাউন যুক্ত করে এই সেন্টেন্সটাকে আরেকটু বড় করব। তাহলে কিভাবে করা যায়, নাউন, একটা নাউন ব্যবহার করতে হবে কিন্তু। তাহলে আমি এখানে ওয়ার্ল্ড কাপের এখানে এই যে ক্রিকেট, আমি এখানে ক্রিকেটটা ধরে নাও দিলাম না, তাহলে এই ক্রিকেটটা আমি এখানে ব্যবহার করলাম, CRICKET, ক্রিকেট। আমি এখানে ফুটবলও ব্যবহার করতে পারতাম, হকি, ভলি, এরকম যে কোনো একটা টিম, একটা দল প্রস্তুতি গ্রহণ করেছে, ইতিমধ্যেই প্রস্তুতি নিয়েছে আগামী অর্থাৎ আসছে ওয়ার্ল্ড কাপ খেলায় অংশগ্রহণ করার জন্যে। তাহলে আমরা এটা ব্যবহার করতে পারতাম অবশ্যই। তার মানে আমি যেটা এখানে বোঝাচ্ছি সেটা হচ্ছে, যেমন আমি যদি এভাবে বলতাম যে আওয়ার স্কুল গ্রাউন্ড ইজ রেডি টু স্টেজ আ ড্রামা, আমাদের স্কুলের যে মাঠ সেটা প্রস্তুতি নিয়েছে নাটক উপস্থাপনের জন্য, মঞ্চস্থ করার জন্য, এটা প্রস্তুত। তাহলে এই যে আমাদের স্কুল গ্রাউন্ড, স্কুল ফিল্ড, এরকম যদি আমরা বলি ভিলেজ ফেয়ার, এরকম আমরা বলতে পারি। তাহলে এই ভিলেজটা একটা নাউন। এখানে আমরা খেয়াল করি যেমন ফুটবলটা কি, এই ফুটবল, ক্রিকেট, এটা নাউন। তাহলে আমরা বলছি নাউনের আগে এই নাউনটা বসে এটা মডিফাই করছে এই নাউনকে। কেমন টিম বা কি খেলার টিম, ক্রিকেট খেলার টিম। তাহলে ক্রিকেট দল, এই ক্রিকেট বা ফুটবল, হকি, যাই বলি না কেন। তো এটা ছিল নাউনের ব্যবহার। আমি আরও বেশ কয়েকটি উদাহরণ দিয়েছি বন্ধুরা, তোমরা সেটাও দেখে নিতে পারো, নিজেরা লিখতে পারো। এগুলো তোমরা ঘরে বসে খাতায় এই নিয়মগুলো দেখে আবার করবে, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। এবারে 5 নম্বর স্ট্রাকচারটা আমরা দেখব, কম্পাউন্ড ওয়ার্ড কিভাবে ব্যবহার করে একটা সেন্টেন্সে অতিরিক্ত তথ্য পাওয়া যাবে নাউন সম্পর্কে। যেমন আমি যদি বলি কম্পাউন্ড ওয়ার্ড, আগে লিখে নিই কি ব্যবহার করব, প্রিমডিফায়ার হবে কম্পাউন্ড ওয়ার্ড। কম্পাউন্ড মানেই হচ্ছে যৌগিক, অর্থাৎ যৌগিক ওয়ার্ড, দ্বৈত থাকতে পারে সেখানে, অর্থাৎ একাধিক শব্দ যা নাউনকে মডিফাই করবে, নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করবে। তাহলে আমরা সেটা একটু দেখি। এবার একটা সেন্টেন্স লিখে নিই বন্ধুরা। আমি একটু ফাঁকা গ্যাপ রাখি এখানে। ক্যাপাসিটি, আমি এটুকু বাদলাম, ইওর ক্যাপাসিটি। is really attractive. তোমার কৌশলটা সত্যিই আকর্ষণীয়। তাহলে এই যে তোমার কৌশল, এই কৌশলটা এখানে নাউন, এই কৌশলটা নাউন। এখন এই কৌশলের আগে আমরা কম্পাউন্ড ওয়ার্ড যোগ করব, যে কম্পাউন্ড ওয়ার্ডটা এই নাউন সম্পর্কে আরও অতিরিক্ত তথ্য প্রদান করবে। সেটা কি হতে পারে, যেমন ধরে নিই যে ইওর হ্যান্ড রাইটিং ক্যাপাসিটি হতে পারে, ইওর হ্যান্ড রাইটিং
হ্যান্ড রাইটিং ক্যাপাসিটি, তোমার হাতের লেখার যে কৌশলটা বেশ আকর্ষণীয়, এটা হতে পারে। আমি যদি এরকম না লিখে আবার এভাবেও বলতাম যে এরকম যদি আমি লিখি, দ্য ফুড ইজ ডেলিশাস, খাবারটা খুবই সুস্বাদু হয়েছে। তো এই যে খাবারটা সুস্বাদু, এখন আমি এই ফুডটা এখানে নাউন পেয়েছি, এটা কি নাউন। এখন এই নাউন সম্পর্কে যদি আমি অতিরিক্ত তথ্য এখানে প্রদান করতে চাই, ইফ উই ওয়ান্ট টু সাবমিট অ্যাডিশনাল অর মোর ইনফরমেশনস অ্যাবাউট দ্য নাউন ফুড, দিস ইজ দ্য হোমমেড ফুড, আমরা এখানে ব্যবহার করতে পারি হোমমেড। অথবা যদি আমরা এইভাবে এখানে ডেলিশাস ব্যবহার না করেও করতে পারতাম, দ্য হোমমেড ফুড ইজ গুড ফর হেলথ, আমরা এটাও ব্যবহার করতে পারতাম। তো এটা ছিল আমাদের প্রি মডিফায়ার সম্পর্কে ধারণা। তাহলে আমরা এক কথায় আসি বন্ধুরা, ইন আ ওয়ার্ড, প্রি মডিফায়ার আমরা পাঁচটিভাবে নাউনের আগে পাঁচ ধরনের শব্দ বা শব্দগুচ্ছ যোগ করে সেন্টেন্সটাকে বড় করতে পারি এবং মানসম্পন্ন করতে পারি। তার ভেতরে আমরা কী কী শিখলাম? প্রেজেন্ট পার্টিসিপিল, পাস্ট পার্টিসিপিল, অ্যাজেক্টিভ, নাউন, এবং আমরা সেখানে দেখেছি সর্বশেষ যেটা এখন দেখলাম, কম্পাউন্ড ওয়ার্ড। এইরকম এই পাঁচটা ধাপে আমরা এই প্রি মডিফায়ার ব্যবহার করে নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করানোর মাধ্যমে সেন্টেন্সটাকে মানসম্পন্ন এবং বড় করা সম্ভব। উই ক্যান মেক স্ট্যান্ডার্ড লার্জ সেন্টেন্স ইউজিং দিস স্ট্রাকচার্স শোড বিফোর। নেক্সট আমরা এবারে যেটা শিখবো সেটা হচ্ছে, now I'm going to discuss about post modifier. পোস্ট মডিফায়ার। তো বন্ধুরা, পোস্ট মডিফায়ার আমি আগেই বলেছি যে যেটি নাউনের পরে বসে নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করবে। তো সেই অতিরিক্ত তথ্য যা প্রদান করবে সেই অতিরিক্ত তথ্য সম্পর্কে আমরা জানব। এখন এটারও এক নাম্বার যেটা আমরা ওখানে যেমন শিখেছিলাম প্রেজেন্ট পার্টিসিপিলের ব্যবহার, এখানে কিন্তু আমরা দেখব প্রেজেন্ট পার্টিসিপিল এর কি হবে, প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। আমরা এখন প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ ব্যবহার করে এই শব্দটা, এই সেন্টেন্সটাকে বড় করব এবং নাউনের পরে বসবে। অবশ্যই এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে, নাউনের পরে বসবে। তো সেটা আমরা দেখি সেন্টেন্সটা কিভাবে প্রেজেন্ট পার্টিসিপল, একই কথা প্রেজেন্ট পার্টিসিপল ওইভাবেই যে এটা ফ্রেজ হয়ে যাবে এবং এটা অবশ্যই নাউনের পরে বসবে। দেখে নিই কিভাবে। যেমন বন্ধুরা, আই স আ বার্ড, আই স আ বার্ড, আমি একটা পাখি দেখলাম। তার মানে এটা একেবারেই সাদামাটা একটা কথা আমরা এখানে দেখলাম, আমি একটা পাখি দেখলাম। তাহলে পাখিটা এখানে নাউন। আর যেহেতু আমরা বলেছি যে প্রেজেন্ট পার্টিসিপল যেটা পরে বসবে, তো সেটাই হবে নাউন ফ্রেজ। তাহলে নাউন ফ্রেজটা এখানে কিভাবে, এই যে বার্ড, আই স এ বার্ড, কেমন পাখি দেখলাম, আই স এ বার্ড ফ্লাইং ইন দ্য স্কাই।
ফ্লাইং ইন দ্য স্কাই। তাহলে এখানে প্রেজেন্ট পার্টিসিপল আমরা ব্যবহার করেছি। অথবা বলতে পারতাম যে আই স এ বার্ড ফ্লাইং টুয়ার্ডস দ্য টুয়ার্ডস মি, ফ্লাইং টুয়ার্ডস মি, ফ্লাইং টুয়ার্ডস দ্য ট্রিজ, গাছটির দিকে যাচ্ছিল, মানে গাছটির দিকে যাওয়া। তাহলে এই পাখিটা দেখলাম কেমন পাখি, যে পাখিটা আকাশে উড়ছিল, অর্থাৎ দ্যাট ওয়াজ ফ্লাইং ইন দ্য স্কাই, দ্যাট ওয়াজ ফ্লাইং ইন দ্য স্কাই, এটাই হচ্ছে এখানে এর অর্থ। আবার এমন হতে পারে তুমি যদি বলো আমি এখানে বার্ড লিখবো না, আমি এখানে আই স এ বেবি, আই স এ বেবি, এটা হতে পারে। যেমন আমরা আগে ওখানে প্রেজেন্ট পার্টিসিপলে আমরা আগে বলছিলাম, ওখানে আমরা বলতে পারতাম যে ক্রাইং বেবি কেম টু মি, তাহলে ওখানে আগে বসছিল, সেই জন্য ওটা কি হবে, বেবির আগে বসছিল, তো বেবির আগে বসার কারণে প্রি মডিফায়ার এ ক্রাইং বেবি। আর আমি এখন এখানে যদি বলি আই স এ বেবি কামিং টুয়ার্ডস মি, এখানে টুয়ার্ডস বা টুয়ার্ডস যে কোনোটাই ব্যবহার করতে পারবে। আমি এর সম্পর্কে আমার একটা ক্লাস রয়েছে ইতিপূর্বে, সেই ক্লাসে দেখে নিও। টুয়ার্ডস এবং টুয়ার্ড এটা সাধারণত অস্ট্রেলিয়ান এবং কানাডিয়ান এবং আমেরিকান এই সিস্টেমগুলো আমরা ওখানে দেখিয়েছি। তো এই যে কামিং টুয়ার্ডস, কামিং দেখো ভার্বের সাথে আইএনজি যোগ হয়েছে, ভার্ব আইএনজি ফর্ম, এরপরে আবার এই যে প্রোনাউন বা নাউন রয়েছে, অর্থাৎ এইটা হচ্ছে নাউন, এইটা হচ্ছে ফ্রেজ। তাহলে এই যে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, এই প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজটা এখানে এই বেবি সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে। আমি বালক ছেলেটি শিশুটিকে দেখলাম, কেমন শিশু, যে শিশুটা আমার কাছে আসছিল, আমার দিকে আসছিল, কামিং টু মি। অথবা যদি আমি বলতাম ডান্সিং অন দ্য ফ্লোর, আমি বলতে পারতাম প্লেইং ইন দ্য ফিল্ড, এরকম অনেক আমরা এখানে ব্যবহার করতে পারতাম। সিঙ্গিং, আই হার্ড, আমি এখানে বলতাম যে আই হার্ড দ্য গার্ল সিঙ্গিং আ সুইট সং। এরকম আমরা শত শত সেন্টেন্স তৈরি করতে পারবো। আমি বিশ্বাস করি তোমরা ঘরে বসেই এরকম ব্যবহার করবে। এবারে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে নাম্বার 2। নাম্বার 2তে আছে পাস্ট পার্টিসিপল ফ্রেজ। আমরা আগে দেখেছিলাম পাস্ট পার্টিসিপল, এখন আমরা বলছি যে পাস্ট পার্টিসিপল ফ্রেজ। তাহলে এটা কিন্তু বসবে কোথায়, পরে। কোথায় বসবে, নাউনের পরে। তাহলে আমি নাউনের পরে যদি বলি তাহলে কিভাবে হবে, এরকম একটা সেন্টেন্স যদি লিখি, the application or letter, the application or letter is just to hand, to my hand আমরা ব্যবহার করি, just to my hand. The application or the letter is just to my hand. অ্যাপ্লিকেশন, দরখাস্ত অথবা পত্র বা চিঠিটা আমার হাতে, এখন আমার হাতে রয়েছে, এই যে এই মুহূর্তে আমার হাতে রয়েছে, কি রয়েছে, একটা অ্যাপ্লিকেশন। এখন আমরা বলছি যে এই সেন্টেন্সে নাউন কোনটা, এখানে নাউন হচ্ছে এই লেটার অথবা অ্যাপ্লিকেশন, এটা হচ্ছে নাউন। যদি এটা নাউন হয়ে থাকে তাহলে এই নাউনকে মডিফাই করবে, এবং এই নাউনটা যেহেতু মডিফাই করবে কোথায়, এর পরে। পাস্ট পার্টিসিপল আমরা আগেই বলেছি, পাস্ট পার্টিসিপল অবশ্যই সেটা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকবে।
এবং এখানে যেহেতু পোস্ট মডিফায়ার করছি তাহলে এটা পরে আসবে। তো আমরা পরে যদি ব্যবহার করি এই নাউনের পরে, তাহলে আমরা কি লিখতে পারি? আমরা এইভাবে যদি সেন্টেন্সটা লিখতাম, খেয়াল করো, দ্য সাইন্ড বাই, আমরা যদি এইভাবে বলি, সাইন্ড অথবা সিন, দ্য অ্যাপ্লিকেশন সাইন্ড অর সিন বাই দ্য অথরিটি। বাই দ্য অথরিটি, আমি এখানে বাই দ্য অথরিটি না যদি বলতাম যে বাই দ্য হেড টিচার, বাই দ্য হেড টিচার ইজ জাস্ট টু মাই হ্যান্ড। তো আমরা এখানে দেখে নেই, এই যে ব্যবহার করলাম আমি সাইন্ড বাই দ্য অথরিটি, এইটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফ্রেজ। কারণ এখানে আমরা দেখি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম রয়েছে, সি স সিন, অর্থাৎ যা কর্তৃপক্ষ কর্তৃক দেখা হয়েছে। আবার এখানেও সাইন্ড, যেটা স্বাক্ষরিত কর্তৃপক্ষ কর্তৃক বা প্রধান শিক্ষক কর্তৃক স্বাক্ষরিত যে আবেদনপত্র বা চিঠি, সেটা আমার হাতে এখন। তাহলে আমরা এইভাবে এটা করতে পারি। এবারে আমরা দেখব প্রিপজিশনাল ফ্রেজ ব্যবহার করে কিভাবে করা যায়। নাম্বার 3, প্রিপজিশনাল ফ্রেজ। প্রিপজিশনাল ফ্রেজ, তো প্রিপজিশনাল ফ্রেজ ওই যে অ্যাডভার্বিয়াল, যেটা এটা সাধারণত গঠন করা হয় একটা প্রিপজিশন, তারপরে এ বা অ্যান থাকবে, এরপরে অ্যাডজেক্টিভ থাকবে, তারপরে একটা নাউন থাকবে। আমরা এভাবে এটা করে থাকি। তো আমরা এখন দেখে নিই যে প্রিপজিশনাল ফ্রেজ ব্যবহার করে কিভাবে করা যায়। দ্য পেন, আমরা এখানে একটু গ্যাপই দিয়ে দিই, তাহলে তোমাদের সুবিধা হবে। দ্য পেন লুকস ভেরি নাইস। কলমটা, এখানে কলমটা এটা নাউন, এই কলমটা দেখতে খুব সুন্দর। এখন এই যে কলমটা দেখতে সুন্দর, এটা একটা কমপ্লিট সেন্টেন্স। আমরা যেহেতু বলেছি যে এটা এর নাউনের পরে, অর্থাৎ এই নাউনের পরে আমি যেখানে গ্যাপ দিয়েছি, এই গ্যাপে অ্যাডিশনাল কিছু ব্যবহার করতে হবে, কিছু অতিরিক্ত তথ্য দিতে হবে যা এই নাউন সম্পর্কেই। সেই তথ্যটা দিলে পরে তখন এটা হয়ে যাবে প্রিপজিশনাল ফ্রেজ। সেটা কেমন হতে পারে? যেমন আমি যদি বলতাম দ্য পেন ইন ইয়োর পকেট, তোমার পকেটের ওই কলমটা, অর্থাৎ তোমার পকেটে থাকা কলমটা, এটা হচ্ছে প্রিপজিশনাল ফ্রেজ। এই প্রিপজিশনাল ফ্রেজ কোথায় বসছে? নাউনের পরে বসছে, তার মানে পোস্ট মডিফাই করছে এটা। আর এ কারণেই এটা এখান থেকে এই যে এটা চলে আসছে, এসে এইটাকে মডিফাই করছে, অতিরিক্ত তথ্য প্রদান করতেছে পেন সম্পর্কে। ইন ইয়োর পকেট supplies us the additional or more information about the noun pen in the sentence. So it's called a post modifier.
ইউজড অ্যাজ আ প্রিপজিশনাল ফ্রেজ ইন দ্য সেন্টেন্স। আরও হতে পারে, আমরা এরকম অনেক ব্যবহার করতে পারি। যেমন ধরে নাও যদি বলতাম দ্য ম্যান ইন দ্য রুম, দ্য ম্যান ইন দ্য ক্লাসরুম, দ্য টিচার ইন দ্য ক্লাসরুম, অথবা বলা হচ্ছে দ্য ম্যান in our headmaster's or head teacher's room is the chairman of this school, of this institute, এরকম হতেই পারত। তার মানে ওই নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করবে যেটা, এবং সেটা অবশ্যই নাউনের পরে বসে। এবারে রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন, তো রিলেটিভ কথাটার সাথে আমরা সবাই পরিচিত, আমাদের সবারই রিলেটিভ রয়েছে, আত্মীয় স্বজন রয়েছে, তাই না? রিলেশন রয়েছে যাদের সাথে, মানে যাদের সাথে আমাদের রিলেশন আছে তাদেরকে আমরা রিলেটিভ বলে থাকি। তো এই রিলেটিভ প্রোনাউন মানেই যে প্রোনাউন মানে যা নাউনকে মডিফাই করবে, আমরা আগেই জানি, অর্থাৎ নাউনের পরিবর্তে যেটা বসে। উত্তরটা ওখানেই রয়ে গেছে, নাউন। মানে পরিবর্তে, অর্থাৎ নাউনের পরিবর্তে যেটা বসবে, নাউনের পরিবর্তে বসবে এবং ওই নাউনকেই মডিফাই করবে, প্রকাশ করবে। মডিফাই না, ওই নাউনকেই প্রকাশ করবে। তো এটাই হচ্ছে প্রোনাউন। তো রিলেটিভ প্রোনাউন হচ্ছে যা সম্পর্ক স্থাপন করবে, রিলেটিভ। তো এখানে এই রিলেটিভ প্রোনাউনটা কিভাবে ব্যবহৃত হয় আমি দেখে নিই একটু। ফলো দ্য ওয়ার্ড। The boy whom you met yesterday is my son. তাহলে আমরা এখানে কি পেলাম? এটা নাউন এবং এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। কারণ এই যে এই হুমটা কাকে নির্দেশ করছে? দ্য বয়কে। এবং এই বয়টাকে, এই দেখো আমার সন্তান। ইউ মেট ইয়েস্টারডে, তাহলে তুমি যে ছেলেটির সাথে গতকাল দেখা করেছিলে, যে ছেলেটি, কোন ছেলেটি? এই ছেলেটি। সে ছেলেটি কে? মাই সান, আমার সন্তান। তাহলে এই যে দ্য বয়, এইটাকেই মডিফাই করছে। তার মানে এই সেন্টেন্সটাকে আমরা লিখতে পারতাম দ্য বয় ইজ মাই সান। তাহলে এখান থেকে আমরা এই পর্যন্ত, এটা কিন্তু একটা, এখানে রিলেটিভ প্রোনাউন ব্যবহার করছি এর পরে, এবং এখান থেকে এই পর্যন্তই এটা কাজ করছে। আমি বলতে পারতাম দ্য বয় ইজ মাই সান। তাহলে কোন ছেলেটি? যদি আমরা প্রশ্ন করি, অতিরিক্ত তথ্য দিচ্ছে। কোন তথ্য? এই বালকটি কোন বালক? এই ছেলেটি কে? এই ছেলেটি আমার সন্তান। কোন ছেলে? হুম ইউ মেট ইয়েস্টারডে, যার সাথে তুমি গতকাল দেখা করেছিলে, তুমি সাক্ষাৎ করেছিলে, যার সাথে তোমার কথা হয়েছিল গতকাল, সেই ছেলেটি। আমি যদি বলতাম দ্য বয় অথবা দি ম্যান হু ওয়াজ ক্রসিং দ্য রোড ইজ মাই আঙ্কেল, যে লোকটা রাস্তা পার হচ্ছিলেন উনি আমার চাচা, আর ম্যাটার্নাল আঙ্কেল, যেটা খুশি, হোয়াট এভার ইউ লাইক ইউ মে ইউজ ইন দ্য সেন্টেন্স। অর্থাৎ একটা রিলেশন থাকতে হবে, সম্পর্ক বোঝাতে হবে। তাহলে এখানে এই হুমটা এই দি বয়কে এর সাথে সম্পর্কিত করেছে। দি বয় হুম ইউ মেট ইয়েস্টারডে, এখানে তুমি আরও নিজের মতো করে তৈরি করতে পারবে, কোনো সন্দেহ নাই। তো আমি বিশ্বাস করি যে তোমরা সেভাবেই বাসায় বসে প্র্যাকটিস করবে। আর মনে রাখবে, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তো ঠিক আছে বন্ধুরা, সময়ের কাছে আমরা সবাই বাধা, সময় আমাদেরকে পিছু টানে, সেজন্যে আমাদেরকে ফিরে যেতে হবে। দেখা হবে আবার পরবর্তীতে।
পরবর্তীতে কোনো এক ক্লাসে। আর হ্যাঁ বন্ধুরা, আমার পরবর্তীতে আমি তোমাদের সাথে আসব গ্রামারের উপরে, গ্রামাটিক্যাল অপশন নিয়ে আলোচনা করব। সেখানে পূর্ণ গ্রামারের ক্লাস নিব, যেমন 6 to 8, যেটা আমাদের প্রশ্নপত্র যেভাবে হয় 1 থেকে শুরু করে ঠিক ওইভাবেই ওই গ্রামাটিক্যাল অপশন অনুযায়ী এখানে ক্লাস নেওয়া হবে, হোম টাস্ক দেওয়া হবে। যখনই তোমরা আমার সাথে বসবে অবশ্যই খাতা কলম নিয়ে বসবে। আর কোনো সমস্যা হলে আমার কমেন্টস বক্সে কমেন্টস করবে, সেখানেই উত্তর দিয়ে দেওয়া হবে কোনো সমস্যা থাকলে। এবং 9-10-এর জন্যেও থাকবে। 11টা অপশন রয়েছে আমাদের, সেই 11টা অপশনের প্রথম থেকেই আমি শুরু করব। আশা করি তোমরা অবশ্যই আমার সাথে থাকবে। আর অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো। আগামীতে গুরুত্বপূর্ণ অপশনগুলো আসবে গ্রামাটিক্যাল, তোমরা আমি আপলোড করার সাথে সাথেই পেয়ে যাবে, অ্যাজ সুন অ্যাজ পসিবল। ভালো থেকো বন্ধুরা, নিজেদেরকে সুরক্ষিত রাখো। আল্লাহ হাফেজ।